আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি এবং বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের আগুনে ৩ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। স্বাগত এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার আওয়ামী লীগ পূরণ করবে জানিয়ে তিনি যুবকদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মাহমুদ ভাইয়া। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ মাংস প্রায় সকল পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তারা বলছেন, আয় থেকে ব্যয় বেশি, বাজার তদারকি না থাকায় লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আবর হোসেনের ক্যামেরায় এইচবিতে রিপোর্ট। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন ফিরছেই না, বরং প্রতিটি পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দরও। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তারা জানান, 10 টাকা আয় করলে ব্যয় করতে হচ্ছে 20 টাকা। এমন বাস্তবতায় সংসার চালানোই দায় নিম্ন ও মধ্যবিত্তদের। আমরা আগে চিংড়ি মাছ কিনতাম 700-800 টাকা, সেই চিংড়ি মাছ চাচ্ছে আছে 1400 টাকা। হয়তো আমরা তো বাজারে একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমরা একেবারে। 5,000 টাকা নিয়ে আসলাম, মনে হয় কিনা শেষ, অথচ আমার ব্যাগ খালি। এই যে ব্যাগ খালি। ইলিশ মাছ খাইতে পারি না এবং অনেক দাম চেতেছে। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ দাম বেশি। 5,000 থেকে 10,000 টাকা মাসে কমে আমার খরচ হয় 30,000 টাকা। এই টাকাটা আসে থেকে আমি ঋণের পূজা বইতে হয়। কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, মনিটরিং করে অনেক কিছুই করতে চেষ্টা করে, কিন্তু যতই বলে কিন্তু বাজার তো আরো বেশি বেড়ে যায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে পণ্যের দাম। গ্যাসের সপ্তাহে দাম ছিল কম, এই সপ্তাহে পার কেজি ইলিশ মাছে বাড়ছে 400 টাকা। আর
পাবদা মাছে বাড়ছে 100 টাকা পার কেজি। মাছের আমদানিও কম, বৃষ্টি বদল হইতেছে তো। ময়লার কেজি বাড়ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা। সোনালি যেটা এটা বাড়ছে 10 থেকে 20 টাকা। আর দেখি এটা বাড়ছে, এটা 40 থেকে 50 টাকা বাড়ছে। বেগুন বেচতাম আগে 40-50, এখন 80 টাকা। গাজর বেচতাম 50-60, এখন 80 টাকা। পেঁপে 50 টাকা, 30 টাকা পেঁপে বেচতাম। বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো 2 জন। গতরাতে 8 তলা বিশিষ্ট রিজওয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় 8 ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত 2 নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান 8 তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি 6 তলা আবাসিক ছিল। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় সকাল 7টায় সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক। অর্থনীতি নিয়ে শুরু হয় বিতর্ক, পরে অভিবাসন, গাজা, ইউক্রেন, আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান 2 প্রার্থী। ইসরায়েলের যুদ্ধ শেষ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি আখ্যা দেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তার যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। সাবেক প্রেসিডেন্টের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনের যুদ্ধই হতো না। ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণেই ইউক্রেনে হামলা চালানোর সাহস পেয়েছেন পুতিন। তবে পাল্টা বক্তব্যে নিজের পররাষ্ট্রনীতির সাফাই গিয়েছেন জো বাইডেন। The crimes that you are still charged with, and think of all the civil penalties you have. No wars and so many other things, everything. I was recently in এবার বাংলা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার এবং ইট বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুরজ মিয়া নামে একজন নিহত হয়েছে। শান্তিনগর আলীপাড়া এলাকার মসজিদের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং ইট বালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু হীরার সঙ্গে সুরজ মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে এলাকার মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হীরা সহ 20 থেকে 25 জনের একটি দল হামলা করে সুরজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুরজ মিয়াকে মৃত ঘোষণা করেন। যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, এই স্লোগানে গাজীপুরে কালিয়াকৈরে সাইফুর্সের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গোলাম নবী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমের উদ্বোধন করেন সাইফুর্সের চেয়ারম্যান সাইফুর রহমান খান। অকটাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক আব্দুল জব্বার উল্লাসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজের মডার্ন হাসপাতালের পরিচালক ডাক্তার বখতিয়ার হোসেন, গোলাম নবী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে। কুড়িগ্রামের রাজীবপুরে বিভিন্ন নদ নদীতে অভিযান চালিয়ে 75টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাদাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান নিষিদ্ধ 75টি চায়না রিং জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো মদনের চর বালুর ঘাট এলাকায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজীবপুর থানার এসআই জসিমউদ্দিন সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।
মানিকগঞ্জে জনশুমারি এবং গৃহ গণনা জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনশুমারির জেলা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন অনুষ্ঠানে জনশুমারি এবং গৃহ গণনা তথ্য উপস্থাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী সহ আরো অনেকে। এবার বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রপোনা এলাকায় আম বাগান পরিদর্শন করেছেন 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। দেশে উৎপাদিত আম রপ্তানি বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের আয়োজন। আম বাগান ঘুরে এবং উত্তম কৃষি চর্চা এবং গ্যাপ অনুসরণ করে উৎপাদন দেখে সম্ভাবনার কথা জানালেন রাষ্ট্রদূতরা। মোহাম্মদ নানিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। বৃহস্পতিবার 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের নিয়ে নাচল উপজেলার কেন্দ্রপোনা আম বাগানে আসেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় আম ও বাগান পরিদর্শন করে খোঁজ নেন উৎপাদন প্রক্রিয়া নিয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূতরা। চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে উৎপাদিত আম নিজ দেশে আমদানির সম্ভাবনার কথা বলেন তারা। This is the first time I visited so huge mango garden, and just now I heard of that. There's 16 different varieties of mango here. The different varieties and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported even to Singapore. As you know, in Singapore, food security is quite a problem because we don't produce or grow any of our own food. এদিকে আমের রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতদের এই সফর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে, আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো, এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর মাত্র 3,500 মেট্রিক টন আম রপ্তানি করা হচ্ছিল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগ মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর তাঁতি লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সভাপতি দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী, খগেন্দ্র চন্দ্র দেবনাথ সহ আরো অনেকে। ভিন্ন প্রসঙ্গ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য এবং শিবগঞ্জ নয়লাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই সময়ে স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয়।
শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সাইদুল হাসান জানান, পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি ও বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে 3 জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।